স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জমা দেয়া হবে ঈদের পর। এদিকে একের পর এক তথ্য ফাঁসে বিব্রত প্রসিকিউশন। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে যান 22 জন আসামি। কিভাবে এই তথ্য ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটি। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার দিন রাজধানীর চাংখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত শেষ হয়েছে। এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে। এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। এদিকে তথ্য ফাঁস হচ্ছে। গ্রেপ্তারের আগে পালিয়ে যাচ্ছেন আসামিরা, তা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। বললেন ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। তিনি জানান, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তথ্য প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল হবে। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধনের আবেদন নিয়ম মেনে দেয়া হয়নি, তাই এই আবেদন গ্রহণযোগ্য কিনা দেখবে কমিশন। আবেদনের সাথে ব্যাংক ড্রাফট ও অন্যান্য দলিলপত্র সংযুক্ত করা হয়নি বলে জানিয়েছে ইসি সচিবালয়। গত 24 মার্চ আওয়ামী লীগ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। প্রতীক চাওয়া হয় নৌকা বা ইলিশ। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে বোয়াও সম্মেলনের উদ্বোধন আয়োজনে তিনি এমন আহ্বান জানান। বলেন, বিশ্বে দিনে দিনে রাজনৈতিক সংকট বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করতে হবে। 24 ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ করার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বুধবার 4 দিনের সফরে চীনের হাইনান পৌঁছান ডক্টর ইউনূস। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। প্রায় 7 বছর ধরে বাংলাদেশ 1.2 মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। আমরা আশা করি রোহিঙ্গাদের সুরক্ষিতভাবে প্রত্যাবাসনে এশিয়ান লিডাররা অবশ্যই এগিয়ে আসবেন। আমরা বিভিন্ন সংস্কার কাজ করছি। যখন এটা সম্পূর্ণ হবে, খুব দ্রুতই একটি কাঠামোগত বাংলাদেশ আমরা পাব। তবে বদলে যাওয়া বাংলাদেশকে একই সাথে অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি সহ অনেকগুলো চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। আজ থেকে পুরো দমে শুরু হয়েছে ঈদ যাত্রা। তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু, ঢাকা ময়মনসিংহ, ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে এখনও যানবাহনের চাপ দেখা যায়নি। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম দেখা যায়। বেড়েছে ব্যক্তিগত যানবাহন চলাচল। এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে পরিবহন চালকদের বিরুদ্ধে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও তেমন যানবাহনের চাপ দেখা যায়নি। অন্যদিকে সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই কাঙ্ক্ষিত যাত্রী। সকাল থেকে নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচলে কিছুটা ধীর গতি দেখা যায়। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, জানাবেন যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর কোনো অভিযোগ রয়েছে কিনা? বা রেলপথে কোনো ধরনের ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত জানায়নি কোনো যাত্রী। তবে তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন। বিশেষ করে আপনি জানেন যে ঈদের যাত্রা শুরু হয়েছে 24 তারিখ থেকে। সেটা আজকে যেহেতু শেষ কর্মদিবস, সেই শেষ কর্মদিবসে প্রত্যেকেই অফিস শেষ করে তারা কিন্তু বাড়ি ফিরছেন। আমি যদি একটু দেখাতে চাই এই কমলাপুর রেল স্টেশনের যে চিত্রটি, সেটা কিন্তু গতকাল বা তার আগের দিনের চেয়ে কিন্তু আজকে যাত্রীর চাপটা অনেকটা
বেড়েছে। এমনকি আমরা যতটুকু শুনতে পেরেছি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে, তারা জানিয়েছেন যে সন্ধ্যার পর এই চাপটা কিন্তু আর একটু বেড়ে যাবে, কারণ প্রত্যেকেই আজকে, আগামীকাল এবং পরশু এই 3 দিনের টিকিটের জন্য কিন্তু একটি চাপ ছিল, টিকিট পাওয়ার ক্ষেত্রে চাপ ছিল, সেটা কিন্তু তারা নিশ্চিত করেছে। তাই বলা যেতে পারে, এবং কি রেল কর্তৃপক্ষ তারাও কিন্তু জানিয়েছে আগে থেকে যে আজকে, কাল এবং পরশু এই 3 দিন ব্যাপক চাপ যাবে। এবং কি যাত্রীদের আরেকটি বিষয় জানিয়ে রাখি তরুণী, যে অনেকেই টিকিট কাটতে পেরেছেন, তারা কিন্তু আসলে যাচ্ছেন, যাত্রীরা যাচ্ছেন, কিন্তু অনেকে টিকিট কাটতে পারেনি বা অগ্রিম টিকিট পাননি, তারা আসলে কিভাবে যাবেন সেই প্রশ্নটাও কিন্তু অনেক যাত্রী করে থাকেন। বা সেই সুবিধার্থে যদি আমি একটু জানাতে চাই যে এখানে স্ট্যান্ডিং টিকিট কিন্তু ক্রয় করা যাবে প্রতিটা ট্রেনের জন্য। সেই স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে 25%, কিন্তু যে ট্রেনে আপনি ভ্রমণ করবেন বা যাত্রা করবেন সেই ট্রেনে স্ট্যান্ডিং টিকিট পাওয়ার ক্ষেত্রে কাউন্টারে আসতে হবে 2 ঘন্টা আগে। তার মানে হচ্ছে যাত্রীদের এই সুবিধাটাও রেখেছে, যেটা টিকিট ক্রয় করতে পারবেন কাউন্টার থেকে 25% সর্বমোট। আর আজকে সারাদিন যাবে হচ্ছে 43 জোড়া ট্রেন। এছাড়াও আরেকটি বিশেষ যে সার্ভিস 5 জোড়া ট্রেন চালু করা হয়েছে ঈদের জন্য, সেটা কিন্তু আজকে থেকে চালু হয়েছে। তো এই ছিল এখান থেকে সবশেষ তরুণ। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। রংপুর অঞ্চলে কৃষি সংস্কৃতির সাথে ইফতার আয়োজনেও যোগসূত্র ছিল একসময়, তবে সময়ের সাথে বৈচিত্র্য এসেছে। চাল ভাজা, চাল ও গমের গুঁড়া দিয়ে তৈরি বিভিন্ন পদের জায়গা দখল করেছে বুট বিরিয়ানি সহ বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম। জনপ্রিয়তার শীর্ষে মহুয়া স্পেশাল, মামা হালিম। বাহারি সব ইফতারের খবর জানাতে রংপুর নগরীর কাচারি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, এবার ইফতার সামগ্রীর দাম কেমন দেখছেন? বেচাবিক্রি কেমন চলছে? বিক্রেতারা, ক্রেতারা কি বলছেন? তরুণী, আসলে দামের খুব একটা তারতম্য ঘটেনি। আমরা গতবার যেমন দাম দেখেছিলাম ইফতার সামগ্রীর, এবার সেই তুলনায় দাম কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কমেছে, এবং মানের যে দিকটা সেই দিকটা বিবেচনায় রেখে মানসম্পন্ন ইফতার সামগ্রীর জন্য ক্রেতাদের কাছে তুলে দেওয়া যায়, সেজন্য দোকানদাররা বেশ সচেতন এবং সতর্ক রয়েছে। যদিও অন্যান্য বছরের মতো ভোক্তা অধিকার বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের অভিযান খুব একটা বাজারে দেখা যাচ্ছে না, তবে স্বাস্থ্যসম্মত উপায়ে যেন ইফতার সামগ্রী তৈরি এবং বিক্রি করা যায় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছেন ব্যবসায়ী নেতারা। আর ক্রেতা বিক্রেতারা, আমরা দেখছি যে সময়ের সাথে সাথে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে যেমন বাজার প্রাণবন্ত মুখরিত হয়ে উঠছে, একই সাথে বেচা বিক্রিও ভালো হচ্ছে। যদিও রোজার শেষ সময়, আজ 26শে রোজা, তো সেদিক থেকে ঢাকা থেকে যারা রয়েছেন কর্মস্থল থেকে ফিরে অনেকেই বাসা বাড়িতে পরিবার পরিজনের সাথে ইফতার করছে, তো তারা আসলে ইফতার কেনার থেকে অন্য দেখা যায় যে জামা, জুতা এগুলো কেনাকাটার দোকানে ভিড় বেশি। তারপরেও আমরা দেখছি ইফতার বাজারে কিন্তু ভিড় রয়েছে। তবে একটি বিষয় এবার লক্ষণীয়, পরিবর্তিত পরিস্থিতিতে এসে আমরা কিন্তু দেখছি নির্বাচনের যে হাওয়া, রাজনৈতিক উত্তাপ, সেটি ইফতার বাজারের উপরে আছড়ে পড়েছে। প্রতিদিনেই শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি ইফতার পার্টি হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি ইফতার মাহফিলে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে, এবং এই সমস্ত ইফতারের দোকান থেকেই সেই ইফতার সামগ্রীগুলো ক্রয় হচ্ছে। ফলশ্রুতিতে আমরা যেটা দেখছি যে খুচরা বিক্রির থেকে এই যে পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানের যে বিক্রিটা, সেই বিক্রিটা বেড়ে যাওয়ায় দোকানদাররা বেশ উপকৃত হচ্ছেন। তো সব মিলিয়ে রংপুরের ইফতার বাজার জমজমাট হয়ে উঠেছে, বেচা বিক্রিও ভালো হচ্ছে। দোকানিরা বলছেন প্রতিদিন প্রায় কোটি টাকা তারা এই ইফতার বাজারে বিক্রি করছেন। তরুণী। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে। তামিম ইকবালের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে, সিসিইউ থেকে বেডে নেওয়া হবে আজ। চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া জরুরি নয় বলেও জানান এভারকেয়ার হাসপাতালের ডাক্তার শাহাবুদ্দিন। আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তো তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও, যেটা আমরা দেখেছি, তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে, এবং যখন হসপিটাল নিয়ে যায়, সেই কেপিজি স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথল্যাব টিম, বিশেষ করে যে মামুন অ্যানেস্থেসিস্ট, যিনি সিপিআর দিয়েছে 22 মিনিট, আপনারা জানেন যে ওনার হার্টটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো 22 মিনিটের মতো, তাকে পাম্প করে হার্টটা চালু করতে হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।